দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। বড় এবং নামী হাসপাতালগুলোয় টিকা নিতে অগণিত মানুষের ভিড়, কিন্তু বাকি হাসপাতাল অনেকটাই ফাঁকা। সব হাসপাতালে টিকা নিতে মানুষকে আগ্রহী করে তুলতে সিটি কর্পোরেশনগুলোকে এগিয়ে আসার আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেনের। আর টিকা কেন্দ্রের বিশৃঙ্খলা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অন্তরা বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। 27 জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেওয়া হয়। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দেশব্যাপী টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার একই দিনে 2,04,540 জন টিকা নেন। সারা দেশে এ পর্যন্ত 5 লাখের উপরে মানুষ টিকা নিয়েছেন। নিবন্ধন করেছেন 13.5 লাখের উপরে। শুরুর দিকে নিবন্ধন ও টিকাগ্রহীতার সংখ্যা কিছুটা কম থাকলেও দিন দিন তা বাড়ছে। জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে নিবন্ধন করে সাথে সাথে টিকা নেওয়া যাবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর 2 দিন ধরে রাজধানীর কয়েকটি হাসপাতালে চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। কয়েক জায়গায় সৃষ্টি হয় বিশৃঙ্খলাও। এজন্য স্পট রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের আহ্বান আগে নিবন্ধন করে পরে টিকা কেন্দ্রে যাওয়ার। রেজিস্ট্রেশনের বিষয়ে অনেকেই কিন্তু অভ্যস্ত নয়। সেই পরিবারের যারা তরুণ সদস্য তারা খুবই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়, তাদেরকে এই বিষয়ে সহায়তা করতে হবে। ঢাকায় 50টি হাসপাতাল, মাতৃসদন ও ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে টিকা কেন্দ্রের সংখ্যা 1005টি। অনেকেই বাড়ির কাছে টিকা কেন্দ্র থাকলেও তার নাম জানেন না। অনেকে আবার সব হাসপাতালে যেতে ভরসা পান না। এ বিষয়ে সিটি কর্পোরেশনগুলোকে সব এলাকায় সচেতনতা বাড়ানোর আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেনের। ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সভা করে সেখানে রেজিস্ট্রেশন সহায়তা বুথ করা এবং সেই ওয়ার্ডের সবচেয়ে কাছে কোন হাসপাতালটা আছে যেখানে টিকা দেওয়া হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখা। কেন্দ্রগুলোতে সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত টিকা নিতে পারবে সাধারণ মানুষ। এই প্রতিষ্ঠানগুলি বড়, তার জায়গা আছে, সেজন্য কোটাও বেশি দেওয়া আছে। কিন্তু আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে যে ওখানে কোটা বাড়ানো যায় কিনা, ভ্যাকসিন দিতে পারবে কিনা। যদি সম্ভব হয় তাহলে পরে আমরা বাড়িয়ে দিব। শুক্রবার টিকা কার্যক্রম বন্ধ, তবে অনলাইনে নিবন্ধন করা যাচ্ছে 24 ঘন্টায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানীতে চাহিদার চাইতেও বেশি পানি সরবরাহে সক্ষম ঢাকা ওয়াসা। তবে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে 70% পানি ভূপৃষ্ঠ বা নদী নালা থেকে সরবরাহ করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা ওয়াসা সংস্থাটি। সেই সাথে পানির মান ঠিক রাখতে এবং সমবন্টন তৈরি হচ্ছে ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যার আওতায় ঢাকাকে 145টি ক্লাস্টারে ভাগ করে নতুন পাইপের মধ্যে দিয়ে পানি সরবরাহ করা হবে। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য দেন ঢাকা ওয়াসার 1 যুগ ধরে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা তাকসিমা খান। লেকমিরা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। কখনো পানির সংকট, আবার কখনো বা ময়লা পানি সরবরাহের অভিযোগ। রাজধানীতে ওয়াসা নিয়ে তাই অনেকেরই ক্ষোভ। ঢাকায় প্রতিদিন পানির চাহিদা 210 থেকে 245 কোটি লিটার, আর ওয়াসার উৎপাদন ও সরবরাহ ক্ষমতা 265 কোটি লিটার। তবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবার ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে চায় ওয়াসা। সেই লক্ষ্যে 5টি পানি শোধনাগার তৈরি হচ্ছে, জানান ওয়াসার এমডি তাকসিম খান। সায়দাবাদ ফেজ 1, আমরা তারপরে তৈরি করি সায়দাবাদ ফেজ 2। তারপরে আমরা পদ্মা নদী থেকে পানি এনে পদ্মা যশোর দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তারপরে এখন চলছে গন্ধবপুর মেঘনা নদী থেকে পানি এনে, এবং যেটা প্রায় আধা বা 30% হয়েছে। আর তারপরে এখনো শুরু হয়নি, কিন্তু শুরু হচ্ছে অচিরেই, সেটা হচ্ছে সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ 3। এবং এই সব কয়টা যখন হয়ে যাবে তখন আমরা 70% আমাদের সারফেস ওয়াটার দিতে পারবো এবং 30% থাকবে আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন। নিউজ 24-এর সাথে একান্ত সাক্ষাৎকারে ময়লা পানি নিয়ে রাজধানীবাসীর ক্ষোভ প্রসঙ্গেও কথা বলেন ওয়াসার এমডি। আমরা যেই জায়গায় পানিটা উৎপন্ন করি সেখানে 100% পানিটা WHO স্ট্যান্ডার্ডে, আপনার যেটাকে আমরা বলি পোর্টেবল ওয়াটার বা সুপেয় পানি। কিন্তু পানি লাইনে আসার পর বিভিন্ন জায়গায় পুরনো লাইন ভাঙা কাটা থাকার কারণে ওই জায়গায় দিয়ে কন্টামিনেশন হয়, অর্থাৎ ময়লা ঢুকে পানিকে দূষিত করে। তা আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে 90% পানি আমাদের কোনো কন্টামিনেশনে হয় না। মহাপরিকল্পনা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকাকে এবার 145টি ক্লাস্টারে ভাগ করে ডিজিটাল পদ্ধতিতে পানি বন্টন করবে ওয়াসা। এই 145টা প্রত্যেকটা ডিস্ট্রিক্টই
একটার থেকে আরেকটা হাইড্রোলজিক্যালি আইসোলেটেড এবং একটার ইন পানি এবং আউট পানি কম্পিউটারাইজ সিস্টেমে মেজার করা যায়। কাজেই এই সিস্টেমে এই পাইপলাইনগুলোতে আর কোথাও কোনো ভাঙা টাঙারও সুযোগ নেই এবং এতে পানি কন্টামিনেটেড হচ্ছে না। আমরা 64টা ডিএমএ কমপ্লিট করতে পেরেছি এবং এই 64টা ডিএমএ তে কোশ্চেন কালেও এখন আর কোনোদিন পানির কোনো ওই যে কোয়ালিটি নিয়ে প্রশ্ন দেখা দেয় না, প্রশ্ন দেখা যাচ্ছে পুরনো যেগুলো আছে। কাজেই সেখানেও আমরা চেঞ্জ করে ফেললে এটাও আর থাকবে না। আগামী 2023-24 সালের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। নাম দিলাম ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা। লাকমিনা জসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার মেট্রো রেল নির্মাণের কাজ শুরু হয়েছে, যা মেট্রো রেল 5 নামে পরিচিত। চলছে মাটি পরীক্ষার কাজ। এর মধ্যে নিয়োগ হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ের এই মেট্রো রেল শেষ হওয়ার লক্ষ্য 2028 সালে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সাভার থেকে হেমায়তপুরের পর গাবতলীর দিকে আসতেই রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রো রেল 5-এর কাজ। পুরো রুটের মাটি পরীক্ষা করতেই এমন কর্মযজ্ঞ মেট্রো রেলের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের। মাটি পরীক্ষা কাজ চলতেছে এখানে, তাই এখানে আমাদের 9টা রিগে কাজ চলতেছে, তো সামনে আরও রিগ হয়তো বাড়তে পারে। রাজধানীর উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে দেশের প্রথম মেট্রো রেল বাস্তবায়নের কাছাকাছি। তার পাশাপাশি বাস্তবিক অর্থে কাজ শুরু হয়েছে এই মেট্রো রেল 5-এরও, যে মেট্রো রেল শুরু হবে হেমায়তপুর থেকে, যাবে মাটির নিচ দিয়ে একেবারে রাজধানীর ভাটারা পর্যন্ত। হেমায়তপুর থেকে গাবতলী পর্যন্ত অন্তত 9 জায়গায় চলছে মেট্রো রেল 5-এর জন্য মাটি পরীক্ষার কাজ। 20 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। আমাদের এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, যেটা থেকে হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে, এটা আন্ডারগ্রাউন্ডও আছে আবার এলিভেটেডও আছে। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে। অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল মিলিয়েই হবে এই মেট্রো রেল, যার মধ্যে আমিনবাজার থেকে নতুন বাজার পর্যন্ত 13.5 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে। আর মেট্রো রেল 5-এর শুরু হেমায়তপুর থেকে আমিনবাজার এবং শেষের অংশ নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট 6.5 কিলোমিটার হবে উড়াল সড়ক। পুরো রুটে মাটির উপরে নিচে মিলিয়ে হবে 14টি স্টেশন। যতগুলো সার্ভে করার কথা ছিল এবং স্টাডি করার কথা ছিল সেইগুলি শুরু হয়েছে। আর এটার বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি 51%। এই মেট্রো রেল নির্মাণে ব্যয় হচ্ছে 41,238 কোটি 54 লাখ টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে 12,121 কোটি এবং জাইকার ঋণ থেকে 29,117 কোটি টাকা ব্যয় হবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। অনেকেই ভুলভালভাবে বাংলা উচ্চারণ করেন, যা শ্রুতিকটু। অনেক শিক্ষিত ব্যক্তির উচ্চারণেও রয়েছে আঞ্চলিকতার টান। শুদ্ধ উচ্চারণ শেখাতে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন ভাষাভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান কবি নুরুল হুদার। অন্তর বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। যারা আবৃত্তি করেন তারা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন। তাদের কবিতা পাঠ থেকে অনেকে উচ্চারণ শেখেন। উচ্চারণ শেখায় বিভিন্ন সংগঠনও। 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বাক শিল্পাচার্য নরেন বিশ্বাস বাংলা উচ্চারণ নিয়ে বিশেষ কাজ করেন। তার উচ্চারণ শিক্ষা সংক্রান্ত অডিও রেকর্ড বাংলা উচ্চারণ শিখতে কার্যকর। তবে বাংলা একাডেমি সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে উচ্চারণ শিক্ষার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে আসার আহ্বান কবি নুরুল হুদার। প্রফেসর নরেন বিশ্বাস, যাকে আমরা আচার্য নরেন বিশ্বাস বলি, তিনি একেবারে সূত্র তৈরি করলেন। আর তৎকালে সেই সময় ওয়াহিদুল হক সহ আর যারা আবৃত্তি এবং চর্চার ক্ষেত্রে অগ্রণী ছিলেন, তারা আবৃত্তি চর্চার স্বার্থেই প্রমিত বাংলা উচ্চারণের একটা নিয়মকানুন তৈরি করলেন এবং বাংলা একাডেমি সেটা গ্রহণ করলো। বাংলা একাডেমি উদ্যোগ নিয়েছে, আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব জায়গা থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে।
নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলের উচ্চারণ ভিন্ন, শব্দেও রয়েছে ভিন্নতা। আঞ্চলিকতা কাটিয়ে বাংলার শুদ্ধ উচ্চারণ অনেকেই সহজে করতে পারেন না। আদিবাসীদের আছে আবার ভিন্ন ভিন্ন ভাষা, তাই সঠিক উচ্চারণ শেখাতে শিক্ষাক্ষেত্রকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান 21শে পদকে ভূষিত এই কবির। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই আছে সব প্রাইমারি বিদ্যালয়। এটা প্রাইমারি লেভেল থেকে উচ্চারণ ঠিক করা না হয় তাহলে হবে না। নুরুল হুদা আরও বলেন, ব্যাকরণবিদ পাণিনির শিক্ষায় ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। উচ্চারণ স্থান হিসেবে রয়েছে 8টি স্থানের কথা। কবি আরও বলেন, শুরুতে একটু কঠিন মনে হলেও উচ্চারণ স্থান জানলে সঠিক উচ্চারণ করা কেবল সময়ের ব্যাপার। পৃথিবীর অন্য কোনো ভাষার মধ্যে এই পাণিনির মতো এত বড় পণ্ডিতকে আমরা দেখতে পাই না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। শিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের নামাজে জানাজা বা জোহর রায়বাজারে ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এখন তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে শিকদার গ্রুপের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে শরীয়তপুরে নিজ গ্রামে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। এর আগে শুক্রবার বিকাল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান অবতরণ করে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডিতে নিজ বাসভবনে। এবারে পৌর নির্বাচনের খবর। চতুর্থ ধাপের পৌর নির্বাচনের ভোট আগামীকাল। এখন কেন্দ্রগুলোতে প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কর্মকর্তারা। বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন লালমনিরহাটের সহকর্মী রেজাউল করিম মানিক। তার সঙ্গে যুক্ত হতে চাই। মানিক, জানতে চাই আপনার কাছে, আর একদিন মাত্র সময় রয়েছে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটি জানতে চাই আপনার মাধ্যমে কিরকম পরিস্থিতি চলছে? তন্ময়, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, রাত পোহালেই অনুষ্ঠিত হবে লালমনিরহাটের সদর এবং পাটগ্রামের নির্বাচন। আর একটি বিষয় বলে রাখি, এই প্রথম লালমনিরহাট সদর পৌর নির্বাচনের ইভিএম সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর 5 জন মেয়র প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 37 জন কাউন্সিলর প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 24 জন মহিলা সংরক্ষিত আসনে নারী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ সার্বিক বিষয়ে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ নির্বাচনের যে সামগ্রী রয়েছে, ইভিএম এর যে সামগ্রী রয়েছে এগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে কেন্দ্রে কেন্দ্রে। আরেকটি বিষয় বলে রাখি, 24টি অর্থাৎ 18টি কেন্দ্র রয়েছে, 150টি বুথে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো কেমন প্রস্তুতি রয়েছে, সহকারী রিটার্নিং অফিসার রয়েছে আমার সাথে, আমি তার সাথে একটু কথা বলতে চাই, যে আপনার সাথে কথা বলতে চাই যে এই কিছুক্ষণের মধ্যেই আপনাদের এই যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো ইলেকশন সামগ্রীগুলো নিয়ে যাওয়া হবে আপনার বুথে বুথে। তো প্রস্তুতি কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে সার্বিক বিষয়ে আপনার কাছে? ধন্যবাদ নিউজ 24-কে। আমাদের লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন 2021 উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের মালামাল বিতরণ কেন্দ্রভিত্তিক বিভাজন সম্পন্ন হয়েছে। একটু পরেই 12টা থেকে আমরা ভোট কেন্দ্রভিত্তিক মালামাল বিতরণ করব এবং প্রিজাইডিং অফিসারগণ স্ব পুলিশ ফোর্স এবং যানবাহন সহযোগে ভোট কেন্দ্রে গমন করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এবং ভালো রয়েছে। ইতিমধ্যে আচরণবিধি প্রতিপালন সম্পর্কিত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি আগামীকাল সুষ্ঠু সুন্দরভাবে আমরা ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সহকারী রিটার্নিং অফিসার, যিনি সদর উপজেলা ইলেকশন অফিসারের দায়িত্বে পালন করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুপুর বেলা 12টা নাগাদ কিন্তু শুরু হবে এই তাদের নির্বাচনী যে সামগ্রী রয়েছে এগুলো পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু নিয়ে যাবেন। তো এই বিষয়ে আসলে একটি বিষয় বলে রাখি যে আচরণবিধি মেনেই কিন্তু আসলে প্রচার প্রচারণা প্রার্থীরা শেষ করেছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত লালমনিরহাট এবং পাটগ্রামে তেমনটা আমরা লক্ষ্য করতে পারিনি। তো তন্ময়, এই ছিল আমার কাছে লালমনিরহাটের বর্ডার গার্ড স্কুল থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি আপনার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় 6,000 কোটি টাকা। কমে আসলেও স্বস্তিতে নেই ব্যাংকাররা। করোনা মহামারীর কারণে
ঋণ আদায়ের বছরব্যাপী ছাড় দেওয়ার ফলে আটকে গেছে বড় অঙ্কের অর্থ। এজন্য নতুন বছরের শুরু থেকেই ঋণ আদায়ে উঠে পড়ে লেগেছে ব্যাংকাররা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ব্যাংক যা হিসাব দিচ্ছে বাস্তবে খেলাপি ঋণ ঢের বেশি। হিসেবের মারপ্যাচকে দূরে রেখে তাদের পরামর্শ ঋণ আদায়ে এক হয়ে কাজ করা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কমেছে খেলাপি ঋণ, এমন খবর নিঃসন্দেহে স্বস্তির। তবে বাস্তবতা ভিন্ন। করোনা মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে কেউ কিস্তি পরিশোধে ব্যর্থ হলেও তাকে খেলাপি হিসেবে দেখাতে পারেনি ব্যাংকগুলো। এতে নতুন করে বাড়েনি খেলাপির পরিমাণ। স্বপ্নদিত হয়ে গেল এক বছরে কেউ কেউ রিশিডিউল করার ফলে ডিসেম্বর শেষে প্রায় 6,000 কোটি টাকা কমে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 88,734 কোটি টাকা, যা মোট ঋণের 7.66%। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ 11,58,000 কোটি টাকা। এক বছর ঋণ আদায় থমকে থাকলেও পরিচালন ব্যয় থেমে নেই। আবার নতুন করে ঋণ প্রদানেও নানা হিসেব নিকেশ কষতে হচ্ছে ব্যাংকারদের। সব মিলে ঋণের কিস্তি উদ্ধারে এখন মরিয়া ব্যাংক কর্তারা। বাংলাদেশে যে ব্যাংকের যে অবস্থার মধ্যে সবচেয়ে বড় যে খরচ, সেটা হচ্ছে বেসিক্যালি এনপিএল কমাতে হবে, এবং সেই জন্য তার বিভিন্ন ব্যাংক রিকভারি ইউনিট করেছে, লিগ্যাল ডিপার্টমেন্টকে ফোর্স করেছে, এবং সেইভাবে কাজ করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কাগজে কলমে খেলাপি ঋণ কম দেখাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকৃত চিত্র হচ্ছে যে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর ঋণ এই বিভিন্ন কারণে অনাদায়ী হয়ে আছে। সেটা তারা যারা ঋণ নিয়েছেন তারা সেই ইনস্টলমেন্টগুলো শোধ করে নাই, তারা সরকারের সুযোগটাকে ব্যবহার করেছেন। তাদের সংখ্যা হচ্ছে আমাদের মোট ঋণের প্রায় 23%। খেলাপি উদ্ধারে বড় বাধা মামলা জট। ব্যাংক খাত নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন, মামলা দ্রুত নিষ্পত্তি হলে অস্বস্তি কাটবে ব্যাংকগুলোর। নিচের কোর্টে আমাদের অনলি 3000 জাজেস, আমাদের কেসেস হলো 31 লাখ, এটা বিফোর কোভিডের সময়ের ডাটা, এবং আমাদের হাইকোর্টে অনলি 96 জাজেস, এটা বিফোর কোভিডে, এবং সেখানে আপনার অ্যারাউন্ড 6 লাখ কেসেস। আইনেরও পরিবর্তন করতে হবে এবং আমাদের ইকোসিস্টেমেরও পরিবর্তন বা এখানে অন্যভাবে সাজাতে হবে। সর্বোপরি ঋণ আদায়ে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মত বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমার সরকারকে $4.22 কোটি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID। তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় দেশটির জনগণের জন্য $6.90 কোটি যে আর্থিক সহায়তা রয়েছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে USAID জানায়, মিয়ানমার সরকারের প্রয়োজন ছিল এই অর্থ, কিন্তু সামরিক অভ্যুত্থানের পর দেশটির কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীতে সহায়তা করার বদলে দেশটির সুশীল সমাজকে সহায়তা করতে এবং জোরদার করতে তহবিল সরিয়ে দেওয়া হবে। এদিন সূচির মুক্তি ও জান্তা সরকারকে অপসারণের দাবি জোরে বিক্ষোভ শুরু হয়েছে মিয়ানমার জুড়ে। এর মধ্যে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ ঘটে পুলিশের শুক্রবার। এবার নিউজ 24 স্পোর্টস। ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলোঅনের সংখ্যা নিয়ে তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে তাদের সংগ্রহ 6 উইকেট 173 রান। দিনের শুরুতে মুশফিক অর্ধশতক তুলে নিলেও লম্বা ইনিংস করতে পারেননি মিঠুন। 15 রান করে কর্নওয়ালের শিকারে পরিণত হন তিনি। এরপর উচ্চভিলাষী শটের মাসুল দেন মুশফিক। রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের 409 রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। বিনা রানে আউট হন সৌম্য সরকার। ব্যর্থতার পাল্লা ভারী করেন শান্ত। মাত্র 4 রান অনুসরণ করেন সৌম্যের পথ। দলের বিপর্যয় প্রতিরোধ করতে ব্যর্থ মুমিনুরের ব্যাটও। পেশাদার লীগ ফুটবলে নিজেদের অষ্টম ম্যাচে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 3:30টায়। আসলে 7 ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর এক ম্যাচ কম খেলে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিস্তারিত রিপোর্টে।
2020-21 মৌসুমে দারুণ সময় পার করছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে অস্কার ব্রুজেনের শিষ্যরা। পেশাদার লিগে টানা 7 জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজরা। এবারে তাদের প্রতিপক্ষ টেবিলের 2-এ থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু বিশ্বনাথরা। স্ট্রেচিং, স্কিল টেস্টের পাশাপাশি শুটিংয়েও সময় দিয়েছেন ইব্রাহিম, রাহুল বেসেরা, মাসুক মিয়া জনিরা। তেমন কোনো ইনজুরি সমস্যা নেই কিংস শিবিরে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাই পূর্ণ শক্তির দল গঠনের সুযোগ থাকছে অস্কার ব্রুজনের সামনে। এদিকে দারুণ ছন্দে এগুচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। আসরে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 2য় স্থান দখলে রেখেছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। টেবিল টপারদের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে জয়ের দিকে নজর রাখছে তারাও। তৌহিদুল ইসলাম, নিউজ 24। শুধু নায়ক বা খল চরিত্রে নয়, নানা নিরীক্ষাধর্মী চরিত্রে অভিনয়ের মুন্সিয়ানায় হুমায়ুন ফরিদে মুগ্ধ করতেন দর্শকদের হৃদয়। কীর্তিমান এই অভিনয়শিল্পী রূপালী পর্দায় বর্ণিল আলো ছড়ালেও সাদা মাটা জীবনেই খুঁজেছেন আশ্রয়। নাটকের সেটে সবাইকে মাতিয়ে রাখতেন। 2012 সালের 13 ফেব্রুয়ারি 59 বছর বয়সে নিভে যায় এই অভিনেতার জীবন প্রদীপ। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। জীবন চেতনার এমন কঠিন সত্য অকপটে বলে ওঠেন কিংবদন্তি শক্তিমান অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদী। মঞ্চ, টিভি নাটক কিংবা সিনেমা, সব্যসাচী এক অভিনেতা ছিলেন তিনি। 3 দশকের ক্যারিয়ারে যেখানেই কাজ করেছেন সেখানেই রেখে গেছেন মেধার ছাপ। তুমি কি এখন আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। 1952 সালের 29 মে ঢাকায় জন্মগ্রহণ করা হুমায়ুন ফরিদী ছাত্র অবস্থাতেই ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। এরপর ধীরে ধীরে নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় শুরু করেন। এই রমজান নামটার আগে বা পিছে কিছু একটা লাগা। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া অভিনয় করেন মঞ্চনাটক ত্রিরত্ন, কীর্তনখোলা, মুনতাসির ফ্যান্টাসি এবং কেরামত মঙ্গলে। আমার প্রিয় শিল্পী ছিল, ভালো জ্ঞান রাখতো। যে কোনো চরিত্র করার ওকে বললে সে সুন্দরভাবে চরিত্রটি করে ফেলতো। উনি একটা শট হয়তো দিলেন, যে শটটা আমার দৃষ্টিতে সেরা শট। তারপরে উনি এসে আমাকে জিজ্ঞেস করবেন যে আমার শটটা ঠিক ছিল তো। এইসব ধান্দাবাজি কবে থেকে? 90-এর দশকে তিনি সিনেমার রূপালী জগতে পা বাড়ান। কয়েক দশকের কর্মময় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এসব শিল্পী হারিয়ে যাওয়াটা মনে করেন যে অনেক ক্ষতি, মানে ইন্ডাস্ট্রির জন্য। সো আমি মনে করি এখনকার যারা আর্টিস্ট বা ভিলেন, যেই ধরনের অভিনেতা যারা আছে, আমার মনে হয় তাদের ফরিদাবাদ ছবিগুলো দেখা উচিত। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ 2004 সালে মাতৃত্ব ছবিতে সেরা অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 60তম জন্মদিনে শেক্সপিয়রের কিং লিয়ারে অভিনয়ের ইচ্ছের কথা জানিয়েছিলেন, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি হুমায়ুন ফরিদীর। তবু মৃত্যুঞ্জয়ী তিনি আছেন দর্শকদের স্মৃতির মণিকোঠায়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করছি এখনকার বিরতিহীন সময়ের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।